বাংলাদেশ সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই গিয়ার সংবাদ শিরোনামগুলো। একদিনের হিসেবে সর্বোচ্চ 786 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত। হাসপাতালে যাওয়া রোগীদের ফেরত না পাঠাতে নির্দেশ। কোভিড-19-এ ইউরোপ আমেরিকায় মৃত্যু কমছে। মহামারী মোকাবিলায় 800 কোটি মার্কিন ডলার সহায়তায় সম্মত বিশ্ব নেতারা। রাজধানীতে মানুষের সঙ্গে বাড়ছে যানবাহন চলাচল। বিধিনিষেধ প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগের চেয়ে কম। ঢাকার পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে সংক্রমণ আর জনসমাগম দুটোই বাড়ছে। সারা দেশেই ডাক্তার, নার্স, পুলিশ আক্রান্ত। এবং হাওরের 90% বোরো ধান কাটা শেষ হয়েছে জানালেন কৃষিমন্ত্রী। দরিদ্র কৃষকের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ ঋণ সুবিধা। এছাড়া নিটোল ডাটা বিশেষ সংবাদে থাকছে। ব্রাজিলের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারকে লেজার লাইটে মাস্ক পরানোর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবারে বিস্তারিত। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা কম হলেও করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা বেড়েছে 100-র বেশি। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 786 জন, যা একদিনের হিসেবে এ যাবৎকালের সর্বোচ্চ। দেশে এখন মোট আক্রান্ত 10,929 জন, আর 24 ঘন্টায় একজনের মৃত্যুতে মোট মৃত্যু 183। চকর মালিথার রিপোর্ট। কয়েকদিন ধরে নমুনা পরীক্ষার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু মঙ্গলবারের স্বাস্থ্য বুলেটিনে জানানো হলো আগের দিনের চেয়ে 549টি কম নমুনা পরীক্ষা করা হয়েছে। এভাবে পরীক্ষার সংখ্যা কমে গেলেও শনাক্ত হওয়া রোগী বেড়েছে 98 জন। তবে একপক্ষীয় অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় দেশে এখন 33টি ল্যাবে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে করোনা পরীক্ষা করা হচ্ছে। আর্মড ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজি তাদের আওতায় যশোর, চট্টগ্রাম, বগুড়া এবং রংপুরের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল তারা স্বতন্ত্রভাবেই পরীক্ষা করছেন। এখানে আরেকটা আমার কৃতজ্ঞতা জানানোর অবকাশ আছে আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। তারা যেমন নিজেরাই পরীক্ষা করছেন তাদের নিজস্ব ল্যাবে, আবার তাদের অতিরিক্ত 2টি পিসিআর মেশিন ছিল। তারা ইতিমধ্যেই একটি এর আগে একদিন আমি বলেছিলাম যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে একটি মেশিন হস্তান্তর করেছেন, এবং আজকে তারা তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন। কারণ যাই হোক, কমে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে আসা কল সংখ্যাও। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কল সংখ্যা কমেছে মাত্র 200টি। মঙ্গলবার দুপুর পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 5,711টি। করোনা ভাইরাস শনাক্ত হয়েছে একদিনে সর্বোচ্চ 786 জনের শরীরে। শনাক্তের সংখ্যা বাড়লেও মারা গেছেন অন্য দিনের চেয়ে কম 1 জন, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 193 জন। মোট আক্রান্তের সংখ্যা এখন 10,929। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,403 জন, মোট মৃত্যু 183। কোয়ারেন্টাইনে আছেন 41,122 জন, আইসোলেশনে 1,694। শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10,929 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1 জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183। ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশে এ পর্যন্ত 15,622 জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যে অসুখ নিয়ে মানুষ হাসপাতালে যাক তাকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে কঠোর নজর দিতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শিল্প কারখানা ও দোকানপাট খুলে গেলে করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়তে পারে এমন আশঙ্কা থেকে মন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেবে সরকার। মোরসালিন বাবলার রিপোর্ট।
করোনা পরিস্থিতি মোকাবেলায় গঠিত পরামর্শ কমিটির সঙ্গে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। 3.5 ঘণ্টার বৈঠকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বেশ কিছু সুপারিশমালা তুলে ধরেন পরামর্শ কমিটির সদস্যরা। তারা বলেছেন, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে। টেস্টিং ল্যাবের সংখ্যা এবং পরীক্ষা আরও বাড়ানো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা শনাক্ত পরীক্ষার সক্ষমতা বাড়ানো, চিকিৎসকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, ঈদের ছুটিতে মানুষের চলাচল নিয়ন্ত্রণ, নতুন নিয়োগের মাধ্যমে হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বাড়ানো, হাসপাতালগুলোতে কোভিড রোগীর পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসা নিশ্চিত করা ছাড়াও হাসপাতালগুলোর মধ্যে নেটওয়ার্ক বাড়ানোর উপর জোর দেওয়া হয় বৈঠকে। পরে এসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরামর্শগুলো আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা আমরা করব এবং যেখানে যেখানে আরও সেই পরামর্শগুলো দেওয়া দরকার সেখানে পৌঁছায় দিব। কোনো রুগী কোনো হাসপাতাল থেকে যাতে ফিরিয়ে না দেওয়া হয়, এই বিষয়টি নিয়ে ওনারা জোরদার করে বলেছেন। আমাদের এই বিষয়েও আগেও 2 মাস আগেও নির্দেশনা ছিল, এটা আমরা এখন আরও বেশি করে গুরুত্ব সহকারে দেখব। যে টেস্টিং হচ্ছে সেই টেস্টিংয়ের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। ল্যাব 33টা হয়েছে, 6000-এর মতো এখন টেস্টিং করতে পারছে। ওনাদের পরামর্শ এটা আরও বাড়াতে হবে এবং রিপোর্ট দেওয়ার সময়টা কমাতে হবে। এই বিষয়টি আমরা গ্রহণ করেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সামনে প্রয়োজনীয় আরও উদ্যোগ নেওয়া হবে। মৃত্যু হচ্ছে, আমরা তার জন্য দুঃখিত, বাট হারটা অন্য দেশের তুলনায় এখনো কম আছে। সংক্রমণটা কিছু বাড়ছে। আমরা গত 8-10 দিনে দেখেছি 400-500 করে, এখন 600 ছাড়িয়ে গেছে, এখন 700। যেহেতু কিনা স্বাভাবিকভাবে এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। আমাদেরকে যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যে কথা বলছে জীবন জীবিকা দুইটাই সাথে সাথে যাবে, কাজে সেইভাবেই এই কাজগুলো হয়ে যাচ্ছে। তা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে। পরামর্শ কমিটির সুপারিশগুলো দিক নির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। চিকিৎসকদের নিবিড় চেষ্টা আর দৃঢ় মনোবলে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের এক চিকিৎসক পরিবার। পরিবারের 3 চিকিৎসক সহ 4 জন আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। আক্রান্ত না হয়েও হাসপাতালে থাকতে হয়েছে পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুকে। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া চিকিৎসক পরিবারটির কথা জানাচ্ছেন মোস্তফা মল্লিক। প্রবল ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জের এই পরিবারের 3 জনই চিকিৎসক। এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দায়িত্ববোধ থেকে তারা মানুষের চিকিৎসা সেবায় নিজেদেরকে আরও বেশি করে সম্পৃক্ত করেন। কিন্তু কিছুদিনের মধ্যে ভাইরাসে সংক্রমিত হন পরিবারের 4 সদস্য। শুরু হয় চিকিৎসা। আমরা যখন পজিটিভ হলাম তখন আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হই এবং সেখানে আমাদের ফলো আপ স্যাম্পল নেওয়া হয় 15 তারিখে, 18 তারিখে এবং 20 তারিখে। এগুলোর রিপোর্ট আমরা 48 ঘন্টার মধ্যেই পেয়ে যাই। কিন্তু পরবর্তীতে যখন 27 তারিখে আমাদের আবার স্যাম্পল নেওয়া হয়, সেটার রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। এর মাঝে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকেই স্যাম্পল কালেকশন করা হয় এবং সেখানেই পরীক্ষা করা হয়। আমরা 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাই এবং আমাদের রিপোর্ট নেগেটিভ হওয়াতে আমাদেরকে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। নামমাত্র প্রোটেকশন নিয়ে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে পড়ি। আমাদের ক্লিনিকে আমরা 13 জন স্যাম্পল দিই এবং তাদের মধ্যে 12 জনই আমরা করোনা পজিটিভ এসেছি। আমার বাবা এবং মা 2 জনই ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ এবং কিডনি রোগে আক্রান্ত। চিকিৎসারত অবস্থায় আমার আম্মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। আমরা আশা করিনি তাকে ফিরে পাবো। আল্লাহর রহমত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই সুস্থ। পরিবারের আরেক সদস্য ফাহিমকে নিয়ে বাধে বিপত্তি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ফাহিমের করোনা নেগেটিভ আসলেও পরিবারের অন্য সদস্যদের ছেড়ে কিছুতেই বাসায় কিংবা অন্য কারো কাছে থাকতে রাজি হচ্ছিল না সে।
বাধ্য হয়ে তাকেও থাকতে হয় হাসপাতালে। আইসোলেশনের যে নিয়মগুলো অনেকটাই ওর ক্ষেত্রে মানা সম্ভব হয়নি। যেমন মাস্ক কখনোই পরাতে পারিনি, ওর কাছাকাছি বসে কথা বলতে হয়েছে, ওর সাথে খেলতে হয়েছে। এই চিকিৎসক বলছেন, যারা করোনায় আক্রান্ত তাদের প্রতি প্রয়োজন বেশি বেশি ভালোবাসা। করোনা যে কোনো কারোর হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, ধনী গরিব যে কারোরই হতে পারে। সেক্ষেত্রে আমার আশা থাকবে সবার প্রতি, আমরা সবাই আর কিছু না হোক অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্টটা যেন সবাই সবাইকে দেয়। কয়েক সপ্তাহ চিকিৎসার পর পুরোপুরি সেরে ওঠা পরিবারটির সদস্যরা বলছেন, খুব গুরুতর না হলে বাসায় থেকেই চিকিৎসা করা ভালো। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কোভিড-19-এ ইউরোপ এবং আমেরিকায় মৃত্যু কমছে। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু 1000-এর নিচে নেমেছে। দেশটিতে মোট 1 লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলেও সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো ইতালিতে আক্রান্ত কমেছে। করোনা মহামারী ঠেকাতে ইইউ এর আমন্ত্রণে 800 কোটি মার্কিন ডলার সহায়তা দিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। তবে কোনো সহায়তা কার্যক্রমে নেই যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। করোনা মহামারী থেকে পৃথিবীকে বাঁচাতে একজোট বিশ্ব নেতারা। পরিস্থিতি মোকাবেলায় 800 কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তারা। ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে অর্থ সহায়তা কার্যক্রমের জন্য ভার্চুয়াল সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, নরওয়ে, যুক্তরাজ্য, স্পেন এবং সৌদি আরব যোগ দেয়। নরওয়ে এবং ইইউ 100 কোটি মার্কিন ডলার সহ বিভিন্ন দেশ সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, মোনাকো এবং চীন প্রতিশ্রুতি দিলেও অর্থের পরিমাণ উল্লেখ করেনি। মহামারীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব দেশের অসাধারণ ঐক্যের প্রমাণ বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। আগে থেকে অনীহা দেখানো যুক্তরাষ্ট্র সহায়তা কার্যক্রমে অংশ নেয়নি। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু কমলেও দেশটিতে মোট প্রায় 1 লাখ মানুষ কোভিড-19-এ প্রাণ হারাতে পারেন বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহ থেকে ক্যালিফোর্নিয়ায় কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। 10 এপ্রিলের পর থেকে ইতালিতে প্রথমবার কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা কমেছে। 24 ঘন্টায় দেশটিতে 195 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্ত এবং মৃত্যু বাড়ছে। আগামী সপ্তাহ থেকে শপিং সেন্টার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে তুরস্ক। 7টি প্রদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেও রাজধানী আঙ্কারা সহ ইস্তাম্বুল, ইজমির এবং গাজিয়ান্তেপে নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটি। 2.5 মাসের বেশি সময় পর সাউথ কোরিয়ায় কোভিড-19-এর সবচেয়ে কম মানুষ আক্রান্ত হয়েছে। দ্বিতীয় দিনের মতো নিউজিল্যান্ডে কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। সাবরিনা হাসান, চ্যানেল আই। কোভিড-19-এ আক্রান্তদের সেবা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে 11 চিকিৎসক সহ 27 জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 9,500 স্বাস্থ্যকর্মী। দেশটিতে প্রায় 70,000 মানুষের মৃত্যু হলেও কর্তব্য থেকে সরে আসেননি প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, নার্স সহ মার্কিন স্বাস্থ্যকর্মীরা। যুক্তরাষ্ট্রে আরও 4 জনের মৃত্যুতে এ পর্যন্ত মোট 198 জন প্রবাসী বাংলাদেশের কোভিড-19-এর মৃত্যু হলো। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের আরেকটি রিপোর্ট। করোনা মোকাবেলায় সামনের সারিতে কাজ করছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। নিউ ইয়র্ক সহ প্রায় সব অঙ্গরাজ্যেই অসংখ্য প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, নার্স প্রতি মুহূর্তে আক্রান্ত হওয়ার ভয় নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। I work in a pediatric emergency department as a registered nurse. I mean the case is dropping compared before, and we still need a social distance. আজকে আমি এখানে জ্যাকসন নার্সে আসছি, তো সবাই একটু হেল্প করতেছি। আর ফিউচারে ইনশাআল্লাহ আরো 1 সপ্তাহ পরে আমার আরো 100 ফ্যামিলি মেম্বারের আমি হেল্প করব। রোগীদের বাড়ি গিয়েও স্বাস্থ্যসেবা দিচ্ছেন চিকিৎসকরা। অনেক স্বাস্থ্যকর্মী প্রাণও হারিয়েছেন। প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা জানান, সব দেশের মতো যুক্তরাষ্ট্রেও চিকিৎসা কর্মীদের প্রথম 1 মাস সুরক্ষা সরঞ্জামের সংকট ছিল।
2 মাস পরও যথেষ্ট পিপিই আসেনি, তবুও থেমে নেই তারা। 9,500 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে এবং 27 জন স্বাস্থ্যকর্মী, যার মধ্যে 3 জন বাংলাদেশি চিকিৎসক আছেন যারা নিহত হয়েছেন। পিপিই নামের যেই ইকুইপমেন্টগুলো সেগুলোর প্রচুর প্রয়োজন ছিল, কিন্তু অপ্রতুলতা ছিল, যার কারণে এই স্বাস্থ্যকর্মীরা ফ্রন্ট লাইনে থেকে এফেক্টেড হয়েছে। পিপিই পর্যাপ্ত কখনোই এইরকম সিচুয়েশনে পাওয়া যাবার কথা নয়। তারপরও ডাক্তাররা কিন্তু বুক চিতিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং আমার ধারণা থাকবে সারা বিশ্বেই সকল ডাক্তার একইভাবে মোকাবেলা করবে এবং সামনে এগিয়ে আসবে মানব সেবার জন্য। মহামারী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 200 প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। রাজধানীর প্রধান সড়কগুলোতে দিনে দিনে যানবাহন চলাচলের পাশাপাশি বাড়ছে মানুষের উপস্থিতিও। কোথাও কোথাও যানজটও তৈরি হয়েছিল। আর শহর জুড়ে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্টের ব্যারিকেড থাকলেও বিধি নিষেধ প্রয়োগের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কম দেখা গেছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, আর তাই মানুষকে ঘরে রাখতে বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। কিন্তু রাজধানীর সড়কগুলোর চিত্র সাম্প্রতিক সময়ের চেয়ে মঙ্গলবার ছিল একেবারেই ভিন্ন। প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মানুষের চলাচল। করোনা ভাইরাসের এই দুর্যোগের মাঝেও রাজধানীর অনেক সড়কেই কিছু সময়ের জন্য যানজটও সৃষ্টি হয়েছিল। যাত্রাবাড়ি, সায়েদাবাদ, জুরাইন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে এমন ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্ব মানছেন না অনেকে। মানুষকে ঘরে রেখে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয় বেশ অনেক দিন থেকেই। ব্যারিকেডগুলো থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আজ কম দেখা গেছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বরিশাল, রাজশাহী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও রাজবাড়ী সহ আরও কয়েকটি জেলায় নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। চিকিৎসক, নার্স আর পুলিশ সদস্যরাও আক্রান্ত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে আক্তার হোসেনের রিপোর্ট। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 16 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 8 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 22 জন। কক্সবাজারে আক্রান্ত শনাক্ত আরও 11 জন, মোট শনাক্ত 49 জন। ঢাকার পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 20 জন। মুন্সিগঞ্জে আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। একদিনেই চিকিৎসক, নার্স সহ আরও 31 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 197 জনে। রংপুরে পুলিশ সহ আরও 7 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 83 জনে। চুয়াডাঙ্গায় আরও 1 জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত 10 জন। লক্ষ্মীপুরে গত 24 ঘন্টায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ আরও 4 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি সহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। নোয়াখালীতে স্বাস্থ্য কর্মকর্তা সহ 2 জন করোনা শনাক্ত। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 17। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। বরিশালে এক নার্স সহ নতুন আরও 3 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত 44 জন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহপরিচারিকা করোনা শনাক্তের ঘটনায় হাসপাতালটি লকডাউন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স ও স্টাফরা সবাই হোম কোয়ারেন্টাইনে। নীলফামারীতে নতুন করে আরও 2 জন কোভিড-19 শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত 26 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 9 জন। রাজশাহীতে এক পুলিশ সদস্য সহ 2 জন আক্রান্ত। জেলায় মোট আক্রান্ত 17। মারা গেছেন 1 জন। দিনাজপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ইটভাটা শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট এসেছে। ইটভাটা সহ আশপাশের এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় মোট আক্রান্ত 22। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আবারও করোনা পরীক্ষা শুরু হয়েছে। দ্বিতীয় দফা পরীক্ষা শুরুর প্রথম দিনেই জেলায় 11 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এ নিয়ে যশোরে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ জন। টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩২। সুস্থ হয়েছেন ৫ জন, মারা গেছেন ২ জন। ঝালকাঠিতে ভারত থেকে আসা শহরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। শেরপুরে কর্মরত সাংবাদিক, পুলিশ সদস্য ও স্থানীয় পুলিশের সিভিল স্টাফদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। আক্তার হোসেন, চ্যানেল আই। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, হাওরের ৯০ ভাগ ও সারা দেশের ২৫ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। হাওরের অবশিষ্ট ১০ ভাগ চলতি সপ্তাহের মধ্যে কাটা শেষ হবে। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় তার মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে মতবিনিময়ে তিনি কথা বলেন। জুন মাসের মধ্যে সারা দেশের ১০০% বোরো ধান কাটা শেষ হবে বলে আশা করছেন কৃষিমন্ত্রী। আমাদের হাওড় অঞ্চলে ধান মোটামুটি কাটা হয়ে গেছে। একটা ধান, সেটা ব্রি ২৯, এই ধানটার জীবনকাল বেশি, একটু দেরিতে পাকে। এর কিছু ধান যেগুলো একটু দেরিতে লাগানো হয়েছিল, সেই ১০ ভাগ আছে। ইনশাল্লাহ ১ সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। হাওড় অঞ্চলের মানুষ এই ৭০-৮০ ভাগ ধান যদি ঘরে তুলতে পারে, তারা খুশি থাকে। ইনশাল্লাহ এবার আমার ৯০ ভাগে আমরা গিয়েছি এবং একটা উৎসবমুখর পরিবেশ, দামও তারা খুব ভালো পেয়েছে যারা মাঠে ধান বিক্রি করেছে। ভবিষ্যতে কি দাম হবে আমি জানি না, কিন্তু কারণ উৎপাদন এত বেশি হয়েছে। কিন্তু আমি এইটুকু আপনাকে বলতে পারি যে ভালো দাম পেয়েছে এবং একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে হাওড়ের মানুষ রয়েছে। দরিদ্র কৃষকদের জন্য এবার বিশেষ ঋণ সুবিধা ঘোষণা করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। নগদ অর্থের জন্য এখনই যাতে কম দামে ধান বিক্রি করতে না হয়, সেজন্য এই সুবিধা দেয়া হচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মিহির কান্তি মজুমদার বলেছেন, কৃষকের জন্য শস্য বীমার ঘোষণাও থাকছে। এখন সরকার এবারে যে ধানের দাম করছে, এটা তো অনেক ভালো দাম করছে। কাজে সেইটার সাথে যাতে ন্যায্য মূল্যে একটু রাইখা, কারণ বড় ধান উৎপাদন খরচ বেশি, তার এখনই বিক্রি করতে হয়। কাজে যাতে এখনই বিক্রি করতে না হয়, সেই জন্য তার ধানের এগেইনস্টে আমরা এবারে এই শস্যগুলা ঋণ নীতিমালা চালু করেছি। আমরা মাত্র 5% সুদে আমরা তাদের ঋণ দিচ্ছি, যাতে পরবর্তীকালে এই ধান বিক্রি করে সে যাতে টাকাটা পরিশোধ করতে পারে এবং ধানের ন্যায্য মূল্যটা পেতে পারে। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ আপডেট। সংবাদের এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শাকির আদনান। যাচ্ছে তার কাছে। আদনান, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আপনার কাছে সর্বশেষ আর কি আপডেট আছে? জানেন যে সাধারণ ছুটি, ধন্যবাদ। আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে কিন্তু সাধারণ ছুটি আরেক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে এবং এই কারণে কিন্তু বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট ১৬ মে পর্যন্ত কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে উচ্চ নিম্ন আদালতের ছুটিও কিন্তু বাড়ানো হয়েছে ১৬ মে পর্যন্ত এবং বিচার বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীকে এই সময়ের মধ্যে তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। কর্মস্থল ত্যাগ না করার জন্য বারবার অনুরোধ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ভবনে করোনা পরীক্ষার একটি ল্যাব উদ্বোধন করা হয়েছে। এবার আমরা একটু ঢাকার বাইরের প্রসঙ্গে যেতে চাই করোনা পরিস্থিতি নিয়ে। সেটি খুলনা মেডিকেল আইসোলেশনে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং সিলেটের ওসমানী মেডিকেলের ১৬ জন ইন্টার্ন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহে আরও ৭ জন করোনা শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে। নরসিংদীতে আরও ৩ জন শনাক্ত সহ মোট আক্রান্ত হয়েছেন ১৮২। পাবনায় ২ জন নার্স করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। পটুয়াখালীতে ১২ জন পুলিশ সদস্য সহ ৩১ জন কোয়ারেন্টাইনে আছেন এবং তাদের ইতিমধ্যেই তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজবাড়ীর পৌর এলাকায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং এই নিয়ে এই জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। আপনারা জানেন যে ত্রাণ নিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনিয়ম হচ্ছে এবং সরকার কিন্তু সেটি কঠোরভাবে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সেই ধারাবাহিকতায় ত্রাণ অনিয়মে আরও একজন ইউপি চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে এবং সামাজিক দূরত্ব
বজায় রাখতে বুদ্ধ পূর্ণিমা, আপনারা জানেন আগামীকাল বুদ্ধ পূর্ণিমা এবং রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে, এবং এটি জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বিভিন্ন শূন্য পদ তাদের পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। আরেকটি বিষয় যে জানেন যে খুবই গুরুত্বপূর্ণ যে দরিদ্র কৃষকরা যাতে নগদ অর্থের প্রয়োজনে এখনই যাতে মূল কম দামে যাতে ধান বিক্রি করতে বাধ্য না হন সেজন্য তাদের জন্য কৃষকদের জন্য 5% সুদে মৌসুমি ঋণ দিচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। আমরা এরপরে একটু রাজনীতির প্রেক্ষাপট দিকে যেতে যাচ্ছি। এই আপনারা জানেন যে করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন রাজনীতির কথা আসছে। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা এবং অর্থনীতির চাকা সচল রাখার জন্য কিন্তু সরকার কাজ করে যাচ্ছে, এবং এর বিপরীতে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোনো জবাবদিহিতা না থাকায় লকডাউন তুলে নেয় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সরকার। লকডাউন শিথিলের বিষয়ে কিন্তু আত্মঘাতী এই বিষয়টিকে মন্তব্য করেছে ওয়ার্কার্স পার্টি, এবং নতুন করে এমপিভুক্ত থেকে কোনো দুর্নীতি অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তো অবশ্য আমার কাছে এই ছিল করোনার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আদনান আপনাকে। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক। ওবায়দুল কাদের বলেছেন রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। করোনা ভাইরাসের এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে কাদের বলেন, বিএনপি কখনো জনগণের কথা বলেনি, জনগণের পাশেও থাকেনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ করে বলেন, এই দুর্যোগের সময় বিএনপি কথা মালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। তিনি বলেন, বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্ক ফোর্স হয়েছে, কিন্তু বিশ্বের কোথাও রাজনৈতিক টাস্ক ফোর্স হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদ্গার করছেন, অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি, বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই, এ দুর্যোগের সময় তারা কথামালা চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবিলায় কিছুই কি দিতে পেরেছেন? এবারে রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। এবছর পুলিৎজার পুরস্কার পেলেন বার্তা সংস্থা এপির 3 সাংবাদিক। তারা হলেন ফটো সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চান্নি আনন্দ। 3 জনই কাশ্মীরের নাগরিক। ফিচার ফটোগ্রাফি শাখায় পুরস্কার জিতেছেন তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা কারফিউ, শাটডাউন এবং টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে বিশ্ববাসীর সামনে সংবাদ তুলে ধরায় সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অর্জন করলেন তারা। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা বাতিল করে ইউটিউবে সরাসরি সম্প্রচারে নিজের বাসা থেকে পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর ডানা কেনেডি। হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে রাশিয়ার 2 চিকিৎসকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর। গত 2 সপ্তাহে 3 জন চিকিৎসকের জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়ার ঘটনার রহস্য সৃষ্টি করেছে। বেশ কয়েকদিন ধরে করোনা মহামারীতে রাশিয়ার হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালগুলোতে সুরক্ষা সামগ্রীর অভাব, এমনকি করোনা শনাক্ত হওয়ার পরও চিকিৎসকদের কাজ করতে বাধ্য করার অভিযোগও রয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
ব্রাজিলের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারকে লেজার লাইটে মাস্ক পরানো হয়েছে। 90 বছরের মধ্যে প্রথমবার মূর্তিটিকে এভাবে সাজানো হলো। মাস্ক ছাড়াও ক্রাইস্ট দ্য রিডিমারের বুকে লেখা হৃদয়ের চিহ্নের মাঝে #মাসাকারা সালভা লেখা হয়েছে। এর অর্থ মাস্ক রক্ষা করে। করোনা যুদ্ধে সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানানো এবং মহামারী থেকে জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছে ল্যাটিন আমেরিকার দেশটি। এর আগে ইস্টার সানডেতে স্ট্যাচুটির ওপর করোনা প্রতিরোধে কাজ করা স্বাস্থ্যকর্মীদের ছবি দেখানো হয়। মার্চের মাঝামাঝি থেকে জনসাধারণের জন্য ক্রাইস্ট দ্য রিডিমার পরিদর্শন বন্ধ করেছে ব্রাজিল। এবারে রয়েছে কৃষি সংবাদ। নতুন উদ্ভাবিত আলুর 5টি জাত বাজারজাত করতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিজ্ঞানীরা বলছেন জাতগুলো রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। প্রদর্শনীর মাধ্যমে আলুর নতুন উদ্ভাবিত 5টি জাতের বৈশিষ্ট্য তুলে ধরছেন বিজ্ঞানীরা। আলু আবাদে উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের ধারণাও দিচ্ছেন তারা। যে কৃষক এই জাতগুলো তারা নিজের প্লট নিজের জমিতে উৎপাদন করে তারা নিজ স্বচক্ষে তারা দেখবেন যে কোন জাতের উৎপাদনশীলতা কীরকম। এই 5টি জাতের আলুর গড় উৎপাদনশীলতা হেক্টর প্রতি 35 টনের বেশি। উন্নত ব্যবস্থাপনায় আরও বেশি ফলন পাওয়ার সম্ভাবনাও দেখছেন কৃষক। 5 বিঘাতে 5টা জাত করছি, 5টা জাততে কোনটা কেঙ্গা ফলন সেটা দেখা করছি। তো দেখতে আমার বেশি নতুন আলুটা বেশি ভালো দেখা যাচ্ছে। অনেক গুণে ফলন, অতিরিক্ত ফলন, খরচ অল্প। বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশে কৃষক পর্যায়ে আলুর গড় ফলন হেক্টর প্রতি 21 থেকে 23 টন। দ্বিগুণ উৎপাদন নিশ্চিত করতেই ছড়িয়ে দেওয়া হচ্ছে উন্নত আলুর জাত। এই জাতগুলো কৃষকরা ব্যবহার করবে, কেননা এই জাতগুলো সংকরায়নের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধী, তাপ সহিষ্ণু এবং আপনার লবণাক্ত সহিষ্ণু এবং উচ্চ ফলনশীল। এ নিয়ে কৃষক মাঠে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লকডাউনে কারখানা বন্ধ থাকায় দূষণ কমে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে চট্টগ্রামের প্রাকৃতিক ঐতিহ্য হালদা নদী। রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রে এখন মা মাছের ডিম ছাড়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। জায়েদুজ্জামানের রিপোর্ট। রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী। এই অনন্য বৈশিষ্ট্য ছাড়াও হালদা নদীর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। মৎস্যক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে যুক্ত করছে 800 কোটি টাকা। চট্টগ্রাম ওয়াসার প্রধান পানির উৎস এ নদী। সার্বিক প্রচেষ্টায় মনুষ্য সৃষ্ট নানা ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এ নদী। হালদার পরিবেশ বিগত সময়ের চেয়ে অনেক ভালো, কারণ হালদার এবার হাটাজারি পিকিং পাওয়ার প্ল্যান্ট বন্ধ, তারপরে এশিয়ান পেপার মিল বন্ধ। এই দুটো ছিল অন্যতম হালদার দূষণের অন্যতম সোর্স। একই সাথে মানিকছড়ি এলাকায় ব্যাপক হারে তামাক চাষ করা হয়েছিল। পিকেএসএফ আইডিএফ এর সহযোগিতায় তাদের অ্যাক্টিভিটিসের ফলে ওখানে প্রায় 70% তামাক চাষ এবছর বন্ধ। করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকায় পরিস্থিতির আরো উন্নতি হচ্ছে। লকডাউনের ফলে প্রায় ইন্ডাস্ট্রি প্রায় 1 মাস যাবৎ বন্ধ। হ্যাঁ, এবং এবছর কোনো অবৈধ বালি উত্তোলন বা ড্রেজার ছিল না। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এগুলো মোটামুটি কন্ট্রোলে ছিল। তো সার্বিকভাবে বিবেচনা করলে আমার বিগত সময়ের অভিজ্ঞতা থেকে এই হালদার অবস্থান এবার অনেক ভালো। এই সপ্তাহেই পূর্ণিমায় প্রকৃতি অনুকূলে থাকলে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে মা মাছ ডিম ছাড়বে সে অপেক্ষায় জেলেরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চীনের সাংহাইয়ে শপিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে। মহামারী থেকে স্বাভাবিক পর্যায়ে ফিরতেই এমন উদ্যোগ নিল করোনার উৎপত্তিস্থল চীন। অর্থনৈতিক খাতে করোনার প্রভাব কমানো এবং সবাইকে উৎসাহিত করতে এমন উদ্যোগ বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। ক্রেতাদের সুবিধায় শপিং ফেস্টিভ্যালের 800টির বেশি অনলাইন এবং অফলাইন কার্যক্রম থাকবে। বিশাল কেনাকাটার উৎসবটি মে দিবস, চীনের শিশু দিবস এবং জুনের 25 তারিখ ড্রাগন বোট ফেস্টিভ্যালে সাড়া ফেলবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। করোনা পরীক্ষার পর অনুশীলনে ফিরতে পারবেন লা লিগার ফুটবলাররা। জার্মান বুন্দেসলিগার 10 জন আক্রান্ত।